সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আসসালামু আলাইকুম। কেমন আছো তোমরা সকলে? আশা করি সকলে ভালো আছো। আমি আল্লাহর রহমতে ভালো আছি। আমি আজ তোমাদের জন্য নবম দশম শ্রেণীর বাংলা ব্যাকরণ নিয়ে আসছি। সর্বপ্রথমে তোমাদেরকে স্বাগত জানাই। আমি মোছাম্মদ রেকসোনা বানু, সহকারী শিক্ষক, ঘনি মাধ্যমিক বিদ্যালয়, সদর যশোর। তোমরা বই খাতা কলম নিয়ে বসে যাও আর তোমার দূর দূরান্তের বন্ধুদের কাছে আমার ক্লাসটি শেয়ার করে দাও। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা দ্রুত একটু শেয়ার করে দাও। ফোন হ্যাঁ, আমি এখনই ক্লাস শুরু করছি। আমার একটু দেরি হয়ে গেল, বিদ্যুৎ ছিল না, যার কারণে আমি সেজন্য আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি। তো দেখো শিক্ষার্থী বন্ধুরা, আমি তোমাদের কয়েকটি শব্দ দেখাচ্ছি। পরিহার, তাই না? এই যে পরিহার, এখান থেকে যদি আমি হার নিই আর এর পূর্বে যদি এই পরিটা যোগ করি, তাহলে কি হবে? আর একটা নতুন শব্দ গঠন হবে। এই পরিটা হচ্ছে অব্যয়সূচক শব্দ, ঠিক আছে? এখন এই অব্যয়সূচক শব্দ আর এই যে রয়াকার ম এর সঙ্গে হা যোগ হয়েছে, এটাও অব্যয়সূচক শব্দ। তো দেখো, ভাষায় ব্যবহৃত এসব অব্যয়সূচক শব্দাংশের নাম কি বলতো? যেগুলো, যেমন আর একটা উদাহরণ দিই, কাজ একটা শব্দ, এর পূর্বে একটা অব্যয়সূচক শব্দ যোগ হয়েছে যেটা ভিন্নভাবে বসে না, না বসে কি করে শব্দটি, যেমন অ, এটা স্বাধীনভাবে বসে না, এটা কার সঙ্গে বসে? আর একটা শব্দের পূর্বে বসে। বসে কি করে? ধ্বনির পরিবর্তন সাধন করে। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা বলো, এই যে এই কাজের পূর্বে যে অব্যয়সূচক অযুক্ত হয়েছে, হ্যাঁ, তখন এর অর্থ কি হয়ে দাঁড়াচ্ছে? অকাজ। অকাজ অর্থাৎ তখন এটার কাজ থাকছে না, নিন্দনীয় কাজ বোঝাচ্ছে। তো বলো তো, এই যে এখানে অর্থের সংকোচন হয়েছে, হয়ে এটা কিসে পরিণত করছে? অর্থাৎ তোমাদেরকে আমি আরেকটু সহজভাবে বলি যে অব্যয়সূচক শব্দ আর একটা শব্দের সঙ্গে বসে নতুন একটা অর্থবোধক শব্দ তৈরি করে বা পূর্ণতা সাধিত শব্দ তৈরি করে, অর্থের পূর্ণতা সাধিত, অর্থের সম্প্রসারণ ঘটে, শব্দের অর্থের পরিবর্তন ঘটে। এই ধরনের শব্দাংশের নাম কি তোমরা বলতে পারবে? হ্যাঁ, ঠিকই ধরেছ, এর নাম হচ্ছে উপসর্গ। বাংলা ব্যাকরণের ভাষায় উপসর্গ। তাহলে শিক্ষার্থী বন্ধুরা, আমাদের আজকের পাঠ কি হবে? উপসর্গ।
তো উপসর্গ ক্লাসটি তোমার বন্ধুদেরকে দেখার জন্য শেয়ার করে দাও, আমিও একটু শেয়ার করে দিই। দেখো, হ্যাঁ দ্রুত একটু শেয়ার করে দাও। মেহেদি হাসান রূপক, আসসালামু আলাইকুম ম্যাম। ওয়ালাইকুম আসসালাম। তোমরা কে কোথা থেকে দেখছো আমাকে একটু কমেন্টসের মাধ্যমে জানাও। আমিও একটু শেয়ার করে দিচ্ছি তোমার আরও অন্যান্য বন্ধুদের কাছে ক্লাসটি দেখার জন্য। হ্যাঁ, এখনই আমি মূল ক্লাসে চলে আসব। ঠিক আছে, এবার তাহলে আমরা জানবো যে উপসর্গ কাকে বলে, তাই না? ভাষায় ব্যবহৃত কিছু অব্যয় সূচক শব্দ আছে যেগুলো শব্দের পূর্বে বসে, তার নাম হচ্ছে উপসর্গ। যেমন একটু আগে তোমাদের আমি একটা উদাহরণ দিয়েছিলাম যে কাজ একটা শব্দ, এর পূর্বে অব্যয় সূচক একটা শব্দ বা বর্ণ যেটা অ যুক্ত হয়ে কি করেছে, অকাজ, কাজ তখন হয়ে গেছে অকাজ, অর্থাৎ তখন এটা শব্দের অর্থের পরিবর্তন করেছে আর সেটা নিন্দনীয় অর্থে ব্যবহৃত হয়েছে। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই যে অব্যয়টি যুক্ত হয়ে অকাজ হলো, এখানে কি হয়েছে, অর্থের সংকোচন হয়েছে। তাহলে উপসর্গের ফলে আর কি কি সাধিত হয়, কয়েক ধরনের পরিবর্তন সাধিত হয়। সেই পরিবর্তনগুলো তোমরা একটু নোট করে নাও। 1 নম্বর পরিবর্তন হচ্ছে এই অব্যয় যুক্ত হওয়ার ফলে যে উপসর্গ তৈরি হয়, এর ফলে কি হচ্ছে, নতুন অর্থবোধক শব্দ তৈরি হচ্ছে। নতুন অর্থবোধক শব্দ তৈরি হয়। রস্বীকার দিলে তৈরি হয়। 2, এর ফলে শব্দের অর্থের পূর্ণতা পায়। 3, দেখো শব্দের অর্থের সম্প্রসারণ ঘটে। 4, দেখো শব্দের অর্থের সংকোচন ঘটে, আবার শব্দের অর্থের পরিবর্তন ঘটে। সম্প্রসারণও যেমন ঘটে, সংকোচনও তেমনি ঘটে। আর কি, শব্দের অর্থের পরিবর্তন ঘটে। হ্যাঁ, তো এ পর্যন্ত তোমরা একটু নোট করে নাও, আমি কিন্তু তোমাদের কাজ দেব একটু পরে। এরপর দেখো
শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের এখন মনে প্রশ্ন জাগছে যে উপসর্গ কাকে বলে। ভাষায় ব্যবহৃত যে অব্যয়সূচক শব্দের পূর্বে বসে সেই শব্দাংশের নাম হচ্ছে উপসর্গ। হ্যাঁ, এখন দেখো, আমি যদি আরো কয়েকটা উদাহরণ দিই তাহলে তোমরা বুঝতে পারবে। কোনো কিছু পূর্ণ করা, পূর্ণ মানে হচ্ছে ভরা। তাহলে এই যে পূর্ণ শব্দ, আমি তোমাদের লিখে দেখাই। পূর্ণ শব্দের আগে যদি পূর্ণ, এই পূর্ণ মানে হচ্ছে ভরা, এই পূর্ণ শব্দের আগে যদি একটা পরি অব্যয় যুক্ত করি তাহলে কি হলো? পরিপূর্ণ, যেটা পূর্ণর একটা সম্প্রসারিত রূপ। তখন এর অর্থের কিছুটা সম্প্রসারণ হলো, সম্প্রসারিত রূপ আকৃতিতে এবং অর্থের কিছুটা সম্প্রসারিত হলো, সম্প্রসারণ ঘটলো। তেমনি দেখো, হার, হার, হার একটা শব্দ। তোমরা হয়তো ভাবতে পারো যে ম্যাম হয়তো আমাদেরকে গলার নেকলেসের কথা বলছেন, কিন্তু না, আরো হার আছে। প্রহার, প্রহার তখন কি হয়ে যাবে? মারা, তাই না? আর যদি বলি আহার তাহলে হবে খাওয়া, আর যদি বলি বিহার তাহলে হবে ভ্রমণ। বিহার, বি যুক্ত হার, তাহলে কি হলো? এই একটা হার এর সঙ্গে তিনবার যদি আমরা তিনটে অব্যয়সূচক শব্দ যোগ করি, যোগ করলে কি হচ্ছে? এর অর্থের পরিবর্তন ঘটছে। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তেমনি উপহার, উপহার মানে পুরস্কার দেওয়া, হ্যাঁ, সমহার, হ্যাঁ, বা সংসার, সমযুক্ত হার, তাই না? এটাও হার। সংহার মানে বিনাশ। এভাবে আমরা যদি সমহার, উপহার, এই একটা হার শব্দে আমরা বিভিন্ন অব্যয়সূচক শব্দ যোগ করে নতুন একটা অর্থ, বিভিন্ন অর্থে বিভিন্ন শব্দ তৈরি করছে। তাহলে এবার তোমাদের জানতে হবে যে উপসর্গ কত প্রকার। দেখো, উপসর্গ কিন্তু বাংলা উপসর্গ, যেটা খাঁটি বাংলা উপসর্গ, সংস্কৃত উপসর্গ, বিদেশি উপসর্গ, মূলত এই 3 প্রকার। এরপরে তোমরা আরও জানবে যে বিদেশি উপসর্গের আবার অনেক রকম শ্রেণী বিভাগ রয়েছে, যেগুলো ফার্সি উপসর্গ, আরবি উপসর্গ, ইংরেজি উপসর্গ, উর্দু এবং হিন্দি উপসর্গ। তো আজ আমরা বাংলা উপসর্গ নিয়ে আলোচনা করব। পরবর্তী ক্লাসে আমরা অন্যগুলো নিয়ে আলোচনা করব। তো দেখো, বাংলা উপসর্গ মোট 21টি। প্রথমে আমরা বাঙালি, তাই বাংলাকে প্রাধান্য দেব। বাংলা উপসর্গ, দেখো এটা বড়, তাহলে মনে রাখবা যে যার প্রাধান্য বেশি, আমরা বাঙালি তাই বাংলার প্রাধান্য বেশি, আর এর উপসর্গ সংখ্যাও বেশি, 21টি। ঠিক আছে? আর সংস্কৃত বা তৎসম উপসর্গ এর প্রাধান্য আমাদের কাছে কম। সংস্কৃত উপসর্গ কম, তাই আমাদের কাছে প্রাধান্য কম, তাই সংখ্যা একটু কম, 20টি। এ হচ্ছে মনে রাখবা। তোমাদের অনেক সময় কনফিউশন আসে যে আসলে
সংস্কৃত উপসর্গ বৃষ্টি না বাংলা উপসর্গ বৃষ্টি, তখন তোমরা এটা মনে রাখবা যে ম্যাম বলেছিলেন আমাদের কাছে প্রাধান্য বাংলা উপসর্গের প্রাধান্য বেশি, আমরা যেহেতু বাঙালি তাই বাংলাকে আগে দিব, তাহলে এটা বেশি প্রাধান্য, যার বেশি তার সংখ্যাও বেশি। ওকে, এখন দেখো এদের প্রয়োগ। এই উপসর্গের কি আছে? অর্থ দ্যোতকতা আছে, কিন্তু নিজস্ব কোনো অর্থবাচকতা নেই। ঠিক আছে? আর অর্থদ্যোতকতা মানে হচ্ছে নতুন শব্দ সৃজনের ক্ষমতা আছে, এটা মনে রাখবা যে অর্থদ্যোতকতা মানে হচ্ছে এদের নতুন শব্দ সৃজন মানে সৃষ্টি করার ক্ষমতা আছে, আর এর অর্থ নিজস্ব কোনো অর্থবাচকতা নেই, এটাও তোমরা মনে রাখবে। এখন দেখো আমি তোমাদের বাংলা উপসর্গে কয়েকটি উদাহরণ দিব, যে তোমরা সর্বপ্রথম মনে রাখবে যে তা না মুখস্থ করতে হয় আসলে, তা না হলে তোমরা যখন বহু নির্বাচনী প্রশ্নের উত্তর দিবে তখন কিন্তু গুলিয়ে ফেলবে। তো এজন্য তোমাদের এগুলো আগে যতই তোমাদের বইয়ে থাকুক তোমরা আগে কিন্তু এটা নোট করে নাও, একবার লেখা আর 10 বার পড়ার সমান। তো এই 21টি তোমাদের অঘা অজ অনা তারপরে আর আন আব ইতি উন উন কত কু পাতি পাতিভর এরপর দেখো রাম শাশু রাম শু হ্যাঁ, অর্থাৎ দেখো একটা দন্ত স বাদ পড়েছে, আর একটা এটা হচ্ছে স সা সু হ্যাঁ। তো দেখো আমি কিন্তু তোমাদের এখান থেকে 4টি উপসর্গ এখনো লিখি নাই, সেটা কি আগে গুনে দেখো 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18, একটা বেশি লেখা হয়ে গেছে। ও সরি, এই সুটা হবে না, এই সুটা হবে না, তাহলে 17। এখন তোমাদের মনে প্রশ্ন যাচ্ছে বাংলা উপসর্গ তো 21টি, ম্যাম কেন 17টি দিলেন? দেখো আমি তোমাদের মনে রাখার সুবিধার জন্য বলছি যে 4টে উপসর্গ আ সু বি নি, আ সু বি নি, তোমাদের মনে রাখার সুবিধার জন্য এই 4টি দেখবা বাংলা উপসর্গেও আছে, আবার তৎসম বা সংস্কৃত উপসর্গেও আছে, এজন্য এই 4টি তোমরা আলাদা মুখস্থ করবে। এবার দেখো মোট 21টি হয়ে গেছে।
ওকে, তো দেখো এখানে অ অঘা অজ অনা আর, অ অঘা অজ অনা আর, এটা একটা ছন্দের মতো এই পাঁচটা মুখস্থ করে নিবা তোমরা প্রথমে। অর্থাৎ আমি বলতে চাচ্ছি যে মনে রাখবে কিভাবে। অ অঘা অজ অনা আর, এই পাঁচটা ছন্দের মতো করে মুখস্থ করে নেবে। অ অঘা অজ অনা আর। এরপরে তুমি লিখবে দ্বিতীয়টা। এই গেল তো পাঁচটা, এ চারটে তো এরকম মুখস্থ করবে, এই চারটে বাদ। এই চারটে আশু বিনি তৎসম উপসর্গেও আছে, আবার বাংলা উপসর্গেও আছে। তাহলে এই 5 আর 4 9টা হয়ে গেল। এখন থাকলো লেখো আন, কমা দিবে না, আন আব ইতি উন, আন আব ইতি উন কদ কু ভর, কদ কু ভর, আন আব ইতি উন কদ কু ভর। হ্যাঁ, শশার সাথে চা পাতি খাওয়া হারাম। তাহলে দেখো তো, এই স আর এই সা, এই যে স আর এই সা, এগুলোকে একজনের নাম মনে করো। আন আব ইতি উন কদ কু ভর, শশার সাথে চা পাতি খাওয়া হারাম। এটুক হচ্ছে একজনের নাম হিসাবে সম্বোধন করো। আন আব ইতি উন কদ কু ভর, শশার সাথে চা পাতি খাওয়া হারাম। তাহলে এখানে গেল 5টি, আর এখানে 4টি, 9টি হয়ে গেল। হয়ে যাওয়ার পরে এটাও ছন্দ আকারে তোমাদের আমি মুখস্থ করিয়েছি। অঘা অজ অনা আর, এরপরে আন আব ইতি উন কদ কু ভর, শশার সাথে চা পাতি খাওয়া হারাম। এর শশার দন্ত নাও আর স্বর, আর দন্ত সয়াকারের আর একটা নাও। তাহলে 5 4 9 10 11 12 13 14 15 16, এটা হচ্ছে 17 সা, এটা হচ্ছে 18। আর এই পাতি, চা পাতির পাতি নাও 19, আর হা একটা উপসর্গ, এটা 20, আর রাম একটা উপসর্গ, এটা 21 নম্বর। ক্লিয়ার? আমি তোমাদের আর একটু বলি, একটু মনোযোগ সহকারে শোনো। এই প্রথম 5টা তোমরা ছন্দ আকারে মুখস্থ করো। অ অঘা অজ অনা আর, অ অঘা অজ অনা আর, আশু বিনি, এটা সংস্কৃতেও আছে, বাংলা উপসর্গও আছে। 5 আর 4 9টা হয়ে গেল। এরপরে দেখো আন আব ইতি উন কদ কু ভর, শশার সাথে চা পাতি খাওয়া হারাম। এখানে শশার দন্ত একটা উপসর্গ, সা একটা উপসর্গ, আর চা পাতির পাতি একটা উপসর্গ, হারামের হা একটা উপসর্গ, রামের রাম একটা উপসর্গ। ওকে, এই হচ্ছে 21টি। এটা হচ্ছে মনে রাখার কৌশল। এখন আমি তোমাদেরকে বলবো, এই যে বাংলা উপসর্গগুলো, এখানে দেখো অর্থ দ্যোতকতা যেহেতু নাই, সেহেতু
কি কি অর্থে ব্যবহৃত হবে আর তার অর্থটা কি, এবং আমি এখানে কিছু উপসর্গ দেব, যেটা উপসর্গ যোগে কি কি শব্দ হতে পারে, অঘা উপসর্গ যোগে কি কি শব্দ হতে পারে, এবং সেটা কি অর্থদ্যোতকতা বোঝাতে পারে। এখন এই 21টা থেকে আমি তোমাদের একটু উদাহরণ দেওয়ার চেষ্টা করব। দেখো, সেটা হচ্ছে অকাজ তো আমি দিয়েই ফেলেছিলাম, ওটা আর দেব না। অ দিয়ে আমি দেব অচেনা অপয়া। অ দিয়ে অচেনা, অচেনা। তা এই অচেনা কি অর্থে ব্যবহৃত হয়? এটাও কিন্তু নিন্দিত অর্থে ব্যবহৃত হয়। অপয়াও নিন্দিত অর্থে ব্যবহৃত হয়। অপয়া। এরপর দেখো, অভাব অর্থে কি ব্যবহৃত হয়? অভাব অর্থে ব্যবহৃত হয় অচিন, অজানা, অথৈ। এই অর, আচ্ছা আমি প্রত্যেকটা দিব তো, একটা করেই থাকুক। এবার অঘা। অঘা আছে অঘারাম, মাথায় কিছু নাই, কোনো বুদ্ধি নাই, আমরা এরকম বলি না, মানে বোকা, বোকা অর্থে অঘারাম, অঘাচণ্ডী। তাহলে এটা অঘা, অঘা উপসর্গ যোগে অঘারাম, অঘাচণ্ডী। এরপর অজ। অজ হচ্ছে অজ পাড়াগা। হ্যাঁ, সেটা হচ্ছে নিতান্ত মানে মন্দ অর্থে। অজ পাড়াগা থেকে উঠে এসেছি। অজ মূর্খ। হ্যাঁ, অজ পুকুর, যে পুকুরগুলো চলে না, মানে মাছ নাই, ভালো পানি নাই, গোসল করার মতো উপযোগী না, কাপড় ধোয়ার মতো উপযোগী না, হ্যাঁ, মন্দ যেটাকে বলে। তাহলে অজ, অজপাড়া গা, হ্যাঁ, অজ পুকুর। এরপরে অনা। অনা, অনাচার, এটাও অভাব অর্থে অনাবৃষ্টি, অনাদর, তাই না? অনাচার। এটা কি অর্থে? এটাও কিন্তু অভাব অর্থে। তারপরে দেখো 5 নম্বরে থাকবে আ। আও কিন্তু অভাব অর্থে রয়েছে আকাড়া। আকাড়া অর্থাৎ কাড়ার অভাব। আকাড়া, আকাড়া চাউল খেয়েছো কখনো? হ্যাঁ, তোমাদের আম্মুরা তো এখন আর খাওয়ায় না, আমাদের আম্মুরা খাওয়াইছে। ঢেকির ছাটা চাউল, হ্যাঁ, যেটা লাল হয় সেটা হচ্ছে আঁকড়া চাউল। তো দেখো, এরপরে রয়েছে আড়, মানে কি আড় চোখে তাকানো। তুমি বলো না যে অমুক বন্ধু আমার দিকে আড় চোখে তাকিয়েছে, অর্থাৎ বাঁকা চোখে তাকিয়েছে। আড় নয়ন, আড়। আর চোখা বা আর নয়না। এখন দেখো 3 আর 6টা দিয়ে ফেলেছি, এরপরে বাকিগুলোও দিব। তারপরে দেখো আন, অর্থাৎ আন করা এক নতুন ডিজাইন। হ্যাঁ, তার বিক্ষিপ্ত অর্থে যেটা আনচান করে, মন আনচান করে, আনমনা থাকে। তাহলে আন
আন করা, আনচান। এরপর কি আছে? আব আছে। আব অর্থ স্পষ্ট, অস্পষ্ট, আবছা, তাই না? আব অর্থ এখানে অস্পষ্টতা, আবছায়া, আবডাল। আবছায়া, আবডাল। তোমরা অনেক সময় পড়া না পারলে সব সময় আবডালে বসতে চাও না? হ্যাঁ, পড়া করে না আসলে আন, এটাও এটা দিয়েছি। ইতি, ইতি হচ্ছে ইতি পূর্বে, হ্যাঁ, ইতি কথা, ইতিহাস। এখানে পুরনো কথা বোঝানো হয়েছে, পুরনো ইতি কথা, ইতিহাস, যেটা পুরনো হয়ে গেছে, তাই না? ইতি হাস, ইতি কথা। আরো আছে, এটা ইতিপূর্বে, ইতি কর্তব্য। তেমনি উন, উন হচ্ছে কম, উন পাজুরে উনো পাজুরে 19, অর্থাৎ 20-এর আগে। হ্যাঁ, তাহলে উন অর্থ কম। এরপরে দেখো কদ, কদ মানে কি? নিন্দিত, কদ বেল মানে বেলের নিন্দিত, অর্থাৎ বেলে যে উপকারিতা রয়েছে, বেল পেটের জন্য অনেক উপকারী একটা ফল, কিন্তু কদবেল এটা কম উপকারী। হ্যাঁ, নিন্দিত অর্থে, কদর্য, কদাকার। কদবেল, কদর্য, কদাকার। এরপরে দেখো কু, কুৎসিত। হ্যাঁ, তাহলে কু, নি, বাকি থাকলো পাতি, বি, পাতি, বি, ভর, রাম, ভর, রাম, সা, সুহা, সা, সু, হা। এগুলো অবশ্য ওকাশে দিলেও হবে। তো এখন কু দিয়ে কুৎসিত অর্থ বোঝায়, যেটা কু অভ্যাস, কুকথা। হ্যাঁ, এটা অপকর্ষ অর্থে ব্যবহৃত হয়। কুনজর, কুনজর, কুৎসিত, কু অভ্যাস, কুৎসিত না, এটা দেয়া হবে কু অভ্যাস। এরপরে নি, নি উপসর্গে আছে, নি মানে নাই, যেটা নেতিবাচক অর্থে ব্যবহৃত হয়, অর্থাৎ নিখোঁজ, নাই খোঁজ। হ্যাঁ, নীলাজ, নাই লজ্জা, নিভাজ, নেই ভাজ, এ ধরনের। নিখোঁজ, নীলাজ, এটা নাই অর্থে ব্যবহৃত হয়। তারপরে দেখো পাতি, এটা ক্ষুদ্র অর্থে ব্যবহৃত হয়, যেমন পাতিহাঁস, পাতিশিয়াল, পাতিলেবু, ক্ষুদ্র অর্থে ব্যবহৃত হয়। পাতিহাঁস, পাতি লেবু। এরপর দেখো বি অর্থে, এটাও নাই বা নিন্দনীয় অর্থে ব্যবহৃত হয়, যেমন
আহ, বিভুই, বিফল, বিপদ, বিপথে চলে গেছে, হ্যাঁ বিফলে চলে গেছে, হ্যাঁ বিভুই, দেশ বিভুই। বিপদ। তেমনি ভর, ভর দুপুর অর্থাৎ দুপুরের পূর্ণতা পেয়েছে, ভর পেট, এখানে পূর্ণতা অর্থে ব্যবহৃত হয়েছে। ভর পেট, ভর দুপুর, ভরপুর, ভর দুপুর। তারপর রাম, রাম কি অর্থে? উৎকৃষ্ট, বড় বা উৎকৃষ্ট অর্থে। রাম ছাগল, রামদা, রাম সিংহা, রাম বোকা, হ্যাঁ বড় রকমের বোকা। সঙ্গে, স্বরাজ, সরব, হ্যাঁ এটা হচ্ছে সঙ্গে অর্থে ব্যবহৃত হয়েছে। উৎকৃষ্ট অর্থে ব্যবহৃত হয়েছে। সাজিরা, সাজন। তো প্রিয় শিক্ষার্থীরা, অভাব অর্থে, উত্তম অর্থে, আবার উৎকৃষ্ট অর্থে। হ্যাঁ, তো এখন এগুলো তোমরা দেখলে, আমি তোমাদের এখন একটু কাজ দিব। তোমাদের প্রথম কাজ হচ্ছে তোমরা বলবে বাংলা উপসর্গ, বাংলা উপসর্গ কয়টি? আচ্ছা, এরপরে দ্বিতীয় উপসর্গ হচ্ছে, দ্বিতীয় উপসর্গ যে উপসর্গগুলো বাংলা এবং তৎসম উপসর্গে দুটোতেই বসে, সেই উপসর্গগুলো নাম লেখো। বাংলা এবং তৎসম উভয় উপসর্গে, উভয় শব্দে ব্যবহৃত, শব্দে ব্যবহৃত উপসর্গের নাম লেখো। অর্থাৎ আমি বলেছিলাম যে 4টি উপসর্গ রয়েছে, যেগুলো বাংলায়ও ব্যবহৃত হয়, আবার তৎসম শব্দেও ব্যবহৃত হয়। হ্যাঁ, সেই 4টি উপসর্গের নাম লিখবে। তো তোমরা কমেন্টসের মাধ্যমে আমাকে জানাতে লাগো, আমি দেখতে লাগি যে তোমরা কে কে জয়েন করেছো। তোমাদের অসংখ্য ধন্যবাদ। তোমরা অনেকে জয়েন হয়েছে এবং অনেক শিক্ষকরাও জয়েন্ট হয়েছেন। তো তোমাদের আগামী দিনের বাড়ির কাজ দিয়ে আমি আজকের ক্লাস শেষ করব। বাড়ির কাজটা তোমরা লিখে নাও। তার আগে আমি তোমাদের উত্তর দুটি জানিয়ে দিই। বাংলা উপসর্গ 21টি, আর যে 4টি উপসর্গ দুটো শব্দতেই আছে, যেমন যে 4টি উপসর্গ তৎসম শব্দেও পাওয়া যায়, সেটা হচ্ছে আশু, বিনি, এই 4টি উপসর্গ। তো তোমাদের বাড়ির কাজ হচ্ছে তোমরা বাংলা উপসর্গ, বাংলা উপসর্গ বাড়ি থেকে সুন্দর করে পড়ে আসবে। আগামী ক্লাসে তোমাদের এখান থেকে প্রশ্ন করব। তো সে পর্যন্ত তোমরা ভালো থাকো, সুস্থ থাকো। আগামী ক্লাসে আবারও দেখা হবে। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।
ফুয়াদের জ্বালা বাস